করতেছো? টেক্সাস টেক্সাস বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে। রাস্তায় আমাদের ছিনতাইকারী ধরেছিল। ছিনতাইকারী আজকে আমার মোবাইল, মানি ব্যাগ, ওর গলার চেন, হাতের আংটি থেকে শুরু করে যা পেয়েছে আমাদের কাছ থেকে সব কিছু কিনে নিয়েছে। কি ব্যাপার মা, তুমি হঠাৎ এখানে? মানে আসার আগে তো ফোন করে আসতে পারতে। আই মা, তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ মা, এসব আপনি কি করতেছেন? আপনি তো আমাদের চেয়ে বয়সে বড়, আপনি আমাদের পা ধরে সালাম করতেছেন কেন? তোমাদের বাড়িতে এতদিন পরে আসলাম, আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে আমার কাছ থেকে আদর খুঁজবে, সেটা না করে তোমরা আমার কাছ থেকে জানতে চাচ্ছ যে আমি কেন তোমাদেরকে না জানিয়ে এসেছি। এই জন্য ভাবলাম তোমরা তো আর আমাকে সালাম করলে না, তাই আমিই তোমাদেরকে সালাম করতে গেলাম। আর এমন একটা ভাব দেখাচ্ছ, মনে হয় যেন আমি তোমাদের বাড়িতে এসে তোমাদেরকে বেকায়দায় ফেলে দিয়েছি। আসলে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব উঠে গেছে, তাই ভাবলাম আমি বরং তোদেরকে সালাম করি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, ভিতরে চলো। উনি তো যা বলেছেন একবার ঠিক কথাই বলেছেন। আসলে উনি আমাদের চেয়ে বয়সেও বড়, আমাদের উচিত ছিল ওনার পা ধরে সালাম করা। যাক, ওমা, আপনারা মার্কেটে যান নাই? আমি তো আর কাজ কাম শেষ করে বাড়িতে যাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাসে যাও। এই দাঁড়াও, জি খালাম্মা। তোমাকে দেখে কেমন যেন চুন্নি চুন্নি মনে হচ্ছে। তো ভাই কি করতেছেন খালাম্মা? আমার শুনি শুনি লাগবো কে? দেখি দেখি খালাম্মা খালাম্মা, ওন্নাটা খোলো, খোলো কইতাছি। ভাইজানের সামনে আমি অন্য খুলুম। মা, ওকে যেতে দাও, ও কেন ওড়না খুলবে? কেন খুলবে দেখতে চাস? দাঁড়া দেখাইতেছি। খোল খোল। টেক্সাস টেক্সাস, হ্যাঁ প্রতিদিন তোর বাসায় এমনি চুরি করে। এই মেয়ে হইছে এক নম্বরের সুন্নি। কি ব্যাপার আমার, ও এভাবে দৌড়ে পালালো কেন? দৌড়ে পালালো কেন জানো? তোমরা তো বাড়িতে একটা কাজের লোক রাখোনি, রেখেছো একটা চুন্নি। তোমাদের অ্যাবসেন্সে বাড়ি থেকে সমস্ত কিছু চুরি করে। এই দেখো দেখো তার প্রমাণ, সবকিছু চুরি করে পালাচ্ছিল, আমি হাতে নাতে ধরেছি। কিন্তু মা, এই শহরে এমনি কাজের লোক পাওয়া যায় না। তুমি যে ময়নাকে বের করে দিলে, এখন আমার বাড়ির এতগুলো কাজ কে করবে? তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে তোর বাড়িতে অনেক লোক। আমার সংসারে কতজন লোক ছিল জানিস? 10 জন লোক ছিল। আমার দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ি, দেওর, ভাসুর 10 জন লোক ছিল। 10 জনের রান্না বান্না করেছি, তাদেরকে খাইয়েছি, ঘরের সমস্ত কাজ করছি। কই আমাদের তো কোনো প্রবলেম হয়নি। আর এখন তোদের সংসারে মাত্র 3 জন মানুষ, তোর স্বামী স্ত্রী 2 জন, আর হচ্ছে তোর শ্বশুরটা। এই 3 জনের কাজ তোরা করতে পারিস না? 3 জনের রান্না বান্না করতে পারিস না? তার জন্য আবার আরেকজন লোক লাগে? সামনে থেকে দীপা, আমরা মনে হয় একটু ভুল করে ফেললাম না? মায়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে সালাম করা উচিত ছিল না? সেটা না হয় মানলাম, কিন্তু মা যেটা করেছে, এখন আমাদের বাড়ির রান্না বান্না কে করবে বলো তো? এখানেও কিন্তু আমাদের একটা ভুল আছে। কিসের ভুল? ভুলটা হচ্ছে এটাই যে তুমিও তো হাত গুটিয়ে বসে না থেকে তো হাতে পাতে কাজ করতেই পারো, তাই না? তাহলে তার চুরিটা হয় না। কি বললে তুমি? মানে আমি এখন বাড়ির রান্না বান্না করব? তুমি জানো না যে আমি রান্নাঘরে যাইতে পারি না? আমি আগুনের সামনে গেলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে। তুমি এই কথা কিভাবে বলতেছো? না, কথাটা আমি তোমাকে বলছি না, বেসিক্যালি তোমার মাই তো বলেছে। তোমার মা নাকি 10 জনের রান্না একা হাতেই করতো। তাহলে তুমি তার মেয়ে হিসেবে কেন পারবে না? তোমার তো আরো বেশি করা উচিত, কারণ তুমি এখন ইয়াং আছো, তাই না? তার সাথে আর আমার সাথে অনেক তফাৎ আছে। সে কালের মেয়ে আর আমি এই কালের মেয়ে। আমি কোনো রান্নাঘরে যেতে পারবো না। যাই হোক, তাড়াতাড়ি চলো, আমাদের মার্কেটে যেতে হবে। শোনা, বলছিলাম কি, বাড়িতে তো আম্মা আসছে, যেহেতু উনি আসছেন একটু কিছুক্ষণ বসো, কথা বলো, একটু গল্প সল্প করো, খাওয়া দাওয়া করে জ্ঞান বের হই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। বাপরে, উফ, আমি একটা জিনিস আনতে তো ভুলেই গেছি, আমার পানের বাটা আনতে ভুলে গেছি। আচ্ছা
তোর শ্বশুরের কাছে কি পান আছে? আমি বলতে পারতেছি না মা। বলতে পারতেছিস না মানে? কেন, তোর শ্বশুর কোথায়? নাকি আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিস? মা তুমি এগুলো কি বলতেছো? আমার শ্বশুর কেন বৃদ্ধাশ্রমে থাকবে? আমার শ্বশুর আমাদের সাথেই থাকে। না, তুই যে বললি জানিস না, তাই তো আমি বললাম যে আসলে এরকম কিছু হয়েছে কিনা। আচ্ছা মা, তুমি বাসা থাকো, আমরা একটু মার্কেট থেকে আসছি। এখন আবার মার্কেটে গিয়ে কি করবি? আম্মা, আসলে ও একটা নতুন শাড়ি পছন্দ করেছিল, তাই ওটাই কিনতে যাব। কি রে দীপা, তুই না আমাকে গত পরশুদিন ফোন দিয়ে বললি যে আমার সিঙ্গাপুর থেকে আসার সময় তোর নাকি 5টা শাড়ি নিয়ে এসেছে, তো এখন আবার শাড়ি দিয়ে কি করবি? মা তুমি অত শত বুঝবা না, আমার প্রয়োজন আছে বিধাই আমি যাচ্ছি। আর মা, আমি ব্যাপারটা খুলে বলছি। আসলে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি, ওনার পরনে একটা শাড়ি দেখেছিল, আর ওটা দেখে আপনার মেয়ের পছন্দ হয়েছিল, তাই আর কি ও বললো ওটা কিনে দেওয়ার জন্য। তুই তো আমাকে ভিডিও কলে দেখালি তোর আলমারি ভরা অনেক শাড়ি, তো এখন আবার শাড়ি কেনার কি দরকার? উফ মা, তোমাকে তো আমি বললামই, তুমি অত শত বুঝবা না, আমার লাগবে তাই আমি যাচ্ছি। আসলে তুই ঠিকই বলেছিস, এগুলি আমরা বুঝি না। কারণ আমাদের সময় বছরে মাত্র 2টা শাড়ি পেতাম, একটা হলো রোজার ঈদে আর একটা হলো পহেলা বৈশাখে। তোর বাবার সাথে 40টা বছর সংসার করেছি, কখনো তোদের মতো এরকম বিলাসিতা করিনি। আর আমরা ওই 2টা শাড়িতেই অনেক সন্তুষ্ট ছিলাম। আর এখনকার মেয়েরা মানে তোদের প্রতিদিন নিত্য নতুন শাড়ি লাগে। উফ মা, তোমাদের সময় আর আমাদের সময় এক না। যাই হোক, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই। চলো চলো। ওদের সাথে কথা বলতে বলতে আমার পানের কথাটাই ভুলে গেছি। যাই দেখি বেয়ার কাছে পান পাই কিনা। আসসালামু আলাইকুম বিআই সাহেব। কি ব্যাপার, আপনি কি সেই আগের মতোই চুপচাপ থাকেন? আগের মতোই চুপচাপ থেকে কথা বলেন না? তা রিটায়ার্ড করলেন তো শুনলাম, প্রায় 10 বছর হয়ে গেছে। এভাবে ঘরে বসে চুপচাপ করে থাকলে হবে? ইদানিং তো দেখা যাচ্ছে আপনার ভুঁড়িটাও বেড়ে গিয়েছে, তো ঘুষের টাকা খেয়ে এরকম হয়েছে নাকি? সরকার তো ঘুষের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, যারা ঘুষ খেয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতেছে। সেই চিন্তায় কি চুপচাপ আছেন? চুপচাপ থাকলে কিন্তু উচ্চ রক্তচাপ বাড়ে, ডায়াবেটিস হয়। মাঝে মাঝে একটু হাসবেন, হাসলে হার্ট ভালো থাকে, রক্তচাপ কমে। আর আমার মতো ব্যায়াম পেয়ে যদি আপনি খুশি না থাকেন, না হাসেন, সেটা মনে হয় আপনার দুর্ভাগ্য। কথা টথা বলবেন না, চলে যাব। বুঝতে পেরেছি, বয়সের সাথে সাথে মনের ভালোবাসাটাও বোধহয় কমে গেছে। বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। রাস্তায় আমাদের ছিনতাইকারী ধরেছিল, ছিনতাইকারী আজকে আমার মোবাইল, মানিব্যাগ, ওর গলার চেন, হাতের আংটি থেকে শুরু করে যা পেয়েছে আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। বাবা, বাবা তুমি একটা ব্যবস্থা করো না। হ্যাঁ বাবা, আপনি একটা কিছু করুন, আপনি ছাড়া আমরা এই সমস্যা থেকে বেরোতে পারবো না। আমার সব কিছু ডাকাতি করে নিয়ে গেছে বাবা, আপনি কিছু একটা করুন। মানে আমি কি করব? আমার কথা কি এখন কেউ শুনবে? আমার তো এখন কোনো ক্ষমতা নেই। বাবা, এটা তুমি কেমন কথা বললা? তুমি তো পুলিশে চাকরি করেছো, তাই না? তোমার তো প্রশাসনের অনেকজনের সাথে ভালো সম্পর্ক আছে। বাবা দেখো, যেভাবেই হোক তুমি কোনো একটা ব্যবস্থা করে ওই ছিনতাইকারীকে ধরার ব্যবস্থা করো, করে আমাদের স্বর্ণের চেন, মানিব্যাগ, মোবাইল যা যা গিয়েছে সব কিছু উদ্ধার করার ব্যবস্থা করো। আহা বাবা, সবই তো বুঝলাম, কিন্তু তুই একটু বোঝার চেষ্টা কর। আমি তো এখন চাকরিতে নেই, আমার সেই ক্ষমতা নেই। আমার কথা কি কেউ শুনবে বল? জামাই বাবাজি, তোমার বাবা এখন আর কিছুই করতে পারবে না, কারণ যায় দিন ভালোই যায়, আসে দিনই খারাপ। হয়তো বা তোমার বাবার একসময় অনেক ক্ষমতা ছিল, সে অনেক কিছু করতে পেরেছে, কিন্তু এখন আর সম্ভব না। শুনেছি ইদানিংকাল অনেক ছিনতাইকার বেড়েছে, রাস্তাঘাটে যেখানে সেখানে ছিনতাই হচ্ছে, কিন্তু আমাদের সময় এরকম ছিনতাইকার ছিল না। কারণ কি জানো,
আমরা স্বর্ণগয়না সবই পরতাম, কিন্তু বোরখা পরে বাসা থেকে বের হতাম। আর এখন দেখো আমার মেয়েকে, সে সব সময় স্বর্ণ গয়না, গলায় চেন, হাতে আংটি, দামি মোবাইল নিয়ে সে ওপেন বের হয়। যার জন্য ছিনতাইকারও সুযোগ পায়, ছিনতাই করে। এখানে তো ছিনতাইকারের কোনো দোষ নেই, এখানে দোষ হচ্ছে আমাদের। আমরা যদি একটু হিসাব করে চলি, একটু সংযতভাবে চলি, তাহলে আমার মনে হয় না যে ছিনতাইকাররা এই সুযোগটা নিতে পারবে আমাদের কাছ থেকে। উফ মা, তুমি এখন চুপ করবা? এখন কিন্তু তুমি বেশি বেশি করতেছো। তুমি চুপ করো, মা যা বলছে একদম ঠিক কথা বলছে। হ্যাঁ বৌমা, তোমার মা যা বলেছে সব সত্যি বলেছে। আসলে আমরা এখন অতীতকে আধুনিক বানিয়ে ফেলেছি, আমরা সবাই পাল্টে গেছি। বিয়ান সাহেবা, আপনি কিছুক্ষণ আগে আমাকে অনেকগুলো কথা বলেছেন, আপনার কথার কোনো উত্তর আমি দেইনি, শুধু শুনেছি। পরে আপনি যাওয়ার পর আমি ভেবে দেখলাম আপনি যা বলেছেন সবই সত্য কথা। আসলে বিয়ান সাহেব, হয়েছে কি, আমি প্রশাসনের উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছি, যার জন্য আজকে আমার এই অবস্থা। আমি যদি সঠিকভাবে চলতাম তাহলে কিন্তু আমার কথা সবাই শুনতো। আমি সঠিকভাবে চলিনি, তাই আমার কথা কেউ শোনে না। আমি যদি সঠিকভাবে শুরু থেকেই যদি আমি চলতে পারতাম, এই যে আজ যা হয়েছে না, আমার একটি ফোনেই কিন্তু সব কাজ হয়ে যেত। কিন্তু না, আমি তো ভুল করেছি, ভুল করে এসেছি, তো তাই সেই ভুলের মাসুল এখন আমার বসে বসেই দিতে হচ্ছে। বিআই সাহেব, এই জন্যই আমার মেয়েকে আমি বারবার বলি যে মা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝ, হারিয়ে ফেললে বুঝলে কোনো লাভ হবে না। যখন যা থাকে তা মূল্যায়ন করতে হয়, মূল্যায়ন না করলে তো হাত ফসকে বেরিয়েই যাবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আজকের পর থেকে আমি আর এইভাবে উচ্ছৃঙ্খলভাবে বের হব না, সবসময় ভালোভাবে চলাফেরা করব। তুমি আমার ক্ষমা করে দিও মা, তুমি সবসময় আমার বুঝাইতা, আমি তোমার কথা শুনি নাই। আমি আর জীবনে এইভাবে চলাফেরা করবো না। আজকের এই ঘটনা থেকে আমি অনেক কিছু শিখছি।